কোলাহলপূর্ণ মিরপুরে হঠাৎ করে যেন স্তব্ধতা নেমে এসেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাত, ঠিক যেন বাংলাদেশের ক্রিকেটের প্রতিচ্ছবি। এমন ম্যাচও জিততে পারে না বাংলাদেশ। নিজেদের ৩৯ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এবারই প্রথমবার, অর্থাৎ ৮১৩টা ম্যাচ খেলেছে আন্তর্জাতিক বাংলাদেশ টেস্ট, ওয়ানডে আর টি20 মিলে। এবারই প্রথমবার ছেলেদের ক্রিকেটের কথা বলছি, সুপার ওভারে কোনো ম্যাচ গড়িয়েছে। সেই ম্যাচ বাংলাদেশ জিততে পারেনি। ৩টা অতিরিক্ত খাতে রান এসেছে, একটা ফ্রি হিট ছিল। দর্শকরা কাঠগড়ায় তুলছেন মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব, কাঠগড়ায় তুলছেন শেষ পর্যন্ত কেন রিশাদকে ব্যাটিংয়ে নামানো হয়নি। মামুন, কি বলবেন আসলে, কেন রিশাদকে ব্যাটিংয়ে নামানো হয়নি? আপনার কি মনে হয়? রিশাদকে ব্যাটিংয়ে কেন নামানো হয়নি তার আগে আমি বলতে চাই, উইন্ডিজ দল বাংলাদেশকে বলছিল বাংলাদেশ তোমরা ম্যাচটা জিতো। বাংলাদেশ যেন পণ করেছিল বাংলাদেশ ম্যাচটা জিতবে না। আপনি দেখুন যে এক বলে বাংলাদেশ তখন 5 রান হয়ে গেছিল, বিনা বলে বাংলাদেশের 4 রান ছিল। তারপর বাংলাদেশ 5 বলে 6 রানের টার্গেট, সিঙ্গেল খেললেই ম্যাচটা বের হয়ে যেত। সেখানে বিলাসিতা নায়ক হওয়ার যে চেষ্টা, সেটাই বাংলাদেশকে ডুবিয়েছে এবং বাংলাদেশ দল প্রথমবারের মতো সুপার ওভার খেলে সেখানে হেরেছে। যে প্রশ্নটা সহকর্মী মাহবুব রিমন করেছেন, রিশাদকে কেন খেলানো হয়নি। আকিল হোসেন ওয়েস্ট ইন্ডিজ দলের, যাকে ওয়েস্ট ইন্ডিজ উড়িয়ে এনেছে ওয়ানডের জন্য উইকেটের আচরণ দেখে, সেই আকিল হোসেন নিজেই বিস্মিত হয়েছেন প্রেস কনফারেন্সে। তিনি বলেছেন যে তাদের একটা প্লেয়ারকেই দেখেছি যে হাত খুলে মারছিল, সেই ব্যাটারকে তারা কেন নামায়নি। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার বুঝতে পারছেন যে কাকে নামানো উচিত, কাকে নামালে তারা ম্যাচটা জিততে পারতো, কিন্তু বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ দলের কোচ, বাংলাদেশ দলের অধিনায়ক তারা বুঝতে পারেননি, তারা রিশাদকে নামাননি। রিশাদ যে আজকে 39 রানের একটা ক্যামিও খেলেছিল প্রথম ইনিংসে, সুপার ওভারে নামালে হয়তো আমরা সেই ক্যামিওটা আরো একবার দেখতে পারতাম। নিঃসন্দেহে আসলে এই বাংলাদেশ হারের ফলে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে, 3 ম্যাচের যে ওয়ানডে সিরিজ, সেই ওয়ানডে সিরিজে আর ৩-০তে বাংলাদেশের জেতা হচ্ছে না। অর্থাৎ শেষ ম্যাচটা জিতলেও ৭৬ রেটিং পয়েন্টই থাকছে বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশের র্যাঙ্কিংয়ে 9-এ ওঠা হচ্ছে না। সব মিলিয়ে 2027 বিশ্বকাপ, যদিও এখনও বলছি অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে, 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের যে সমীকরণ আরেকটু কঠিন হয়ে উঠলো। পুরো ম্যাচে আসলে অনেক দর্শকদের আক্ষেপের গল্প আছে। শেষ বলে নুরুল হাসান সোহান সেই ক্যাচটা যদি মিস না করতো, কিংবা মেহেদী হাসান মিরাজ সুপার ওভারে যদি সেই ক্যাচটা মিস না করতো। মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবেন? মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাইনি, এখনও চাই না, তবে তারপরে প্রশ্ন তুলতে হয়। মিরাজ আজকে মুস্তাফিজকে 10ম ওভার করাতে পারেননি, এটা মিরাজের একটা বড় ব্যর্থতা বলবো আমি। মিরাজ কেন মুস্তাফিজকে এই উইকেটে 10 ওভার করাবেন না? মিরাজ কেন সাইফকে আরও কয়েকটা ওভার বেশি করাবেন না? আপনি যদি দেখেন প্রথম ইনিংসের শেষ ওভারে সাইফ কি দুর্দান্ত বোলিংটা করেছে। সুপার ওভারে নেয়ার জন্য সাইফ হোসেনকে আপনি ক্রেডিট দিতে পারেন, এবং মুস্তাফিজও কিন্তু আপনার সুপার ওভারের বলটা দারুণ বোলিং করেছে। শেষ বলে যেটা বাউন্ডারি ছিল, আনলাকি ছিল। মিরাজ যদি ক্যাচটা মিস না করতেন তাহলে হয়তো বা আরও অনেক আগে 4 রানেই উইন্ডিজের ইনিংসটা শেষ হয়ে যেত, 3 রানে শেষ হয়ে যেত। মিরাজ যে ক্যাচটা ড্রপ করেছেন সেই বলে 1 রান হয়েছে, পরের বলে 2 রান এবং শেষ বলে 4 রান, সব কিছু মিলে উইন্ডিজ 10 রান করেছে। মিরাজের ক্যাচটা মিস না করলে মুস্তাফিজের ওভারে মাত্র 3 রানে উইন্ডিজের সুপার ওভারে গুটি যেত, বাংলাদেশ অনায়াসেই ম্যাচটা জিতে নেব। মিরাজের নিজে তো ক্যাচ নিতে পারেননি এবং অধিনায়কত্ব আমি বলবো ভুল করেছেন। সাইফকে আরও বেশি ওভার করানোর দরকার ছিল। সাইফ হয়তো উইকেট টেকার হতে পারতেন। মুস্তাফিজের 10 ওভারের কোটা পূরণ করার দরকার ছিল। মুস্তাফিজ এই উইকেটে বেশ ভালো বোলার, স্পিনারদের উইকেট যেটাকে বলা হয়, সেই উইকেটে মুস্তাফিজের থেকে কার্যকরী আর কেই বা হতে পারেন। নিশ্চয়ই দেশের ক্রিকেটে আসলে এখন বেশ খারাপ সময় চলছে, দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। সেখান থেকে এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারতো, সেই মরা গাঙে হয়তো বা একটা জোয়ার আসতো। সব মিলিয়ে আসলে তৃতীয় যে ওয়ানডেটা রয়েছে, সেই তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ যেহেতু সিরিজটা নিশ্চিত করতে পারেনি, আমরা প্রত্যাশা করেছিলাম যদি 2-0তে বাংলাদেশ সিরিজটা জিতে যেত, মানে অর্থাৎ সিরিজটা নিশ্চিত করতো, তাহলে হয়তো শেষ ম্যাচটা বাংলাদেশ হয়তো বা স্পোর্টিং উইকেট করতে পারতো কিনা সেটা সময় হয়তো বলে দেবে। কিন্তু এখন আসলে শেষ ম্যাচটা অঘোষিত ফাইনাল হয়ে গেছে। বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে শেষ ম্যাচটা জিততে। এই ম্যাচ থেকে আপনার কি মনে হয় বাংলাদেশ কি শিক্ষা নেবে, এবং শেষ ম্যাচে আসলে কি ধরনের ইতিবাচক পজিটিভ ইন্টেন্ট আপনি চান? নিশ্চিতভাবেই বাংলাদেশের অনেক জায়গায় শেখার আছে। এমন উইকেটে বাংলাদেশ চিরচেনা উইকেটে কিভাবে ব্যাটিং করেছে, আর উইন্ডিজ তারা অপরিচিত উইকেটে, যে উইকেটে খেলে তারা অভ্যস্ত না, যারা স্পোর্টিং উইকেটে খেলে অভ্যস্ত, বাউন্সি উইকেটে খেলা অভ্যস্ত, সেখান থেকে তারা যেভাবে ম্যাচ বের করেছে, সেই জায়গায় মিডল অর্ডারে যেভাবে শাই হোপ ম্যাচটাকে নিয়ন্ত্রণ নিয়েছেন, সিঙ্গেলের উপর খেলেছেন, সেখান থেকে বাংলাদেশ শিক্ষা নিতে পারে। ডট বল যত কম দেওয়া যায় সেখান থেকে বাংলাদেশ শিক্ষা নিতে পারে। বাংলাদেশের হাইস্ট রান সম্মুখ করেছেন, তার স্ট্রাইক রেট ছিল 50-এর অল্প একটু বেশি। যিনি সেকেন্ড হাইস্ট রান করেছেন রিশাদ, তার মাত্র
স্ট্রাইক রেট ছিল বেশি এবং তৃতীয় হাইস্ট রান যিনি করেছেন মিরাজ, তার স্ট্রাইক রেট ছিল 55-র কাছাকাছি বা 55 থেকে একটু বেশি। কিন্তু আপনি উইন্ডিজের ব্যাটিংটা দেখেন, তারা যত স্লোই খেলুক তারা উইকেটের বিবেচনায় উইকেটের মেরিট অনুযায়ী সিঙ্গেল বের করেছে, ডট বল কম দিয়েছে এবং সেখানে তারা ম্যাচটা বের করে নিয়েছে। আমরা বাংলাদেশকে দেখছিলাম এর আগের দিন অনুশীলনে তারা সিঙ্গেল বের করার চেষ্টা করছিল অনুশীলনে, কিন্তু ম্যাচে সেটা ফলপ্রসূ করতে পারেনি এবং তারা সবাই যেখানে নায়ক হওয়ার চেষ্টা করছে, বাংলাদেশের প্লেয়ারদেরকে নায়ক হওয়ার যে মেন্টালিটি সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সেখান থেকে বেরিয়ে এসে ম্যাচের অ্যাপ্রোচ কি বলছে, উইকেট আপনার কাছ থেকে কি চাচ্ছে সেটা বুঝে ব্যাটিংটা করতে হবে, তবেই বাংলাদেশ দল ভালো করবে। তৃতীয় ওয়ানডেতে জয়ের একটা সম্ভাবনা জাগবে বাংলাদেশের। ডোন্ট সেলিব্রেট টু আর্লি, ক্রিকেটে একটা শব্দ প্রচলিত রয়েছে। আমরা বাংলাদেশ দলকে দেখেছি এর আগে অনেকবারই ম্যাচ জেতার আগে তারা সেলিব্রেট করেছে। মুশফিকের কথা বলতে পারি, টি-20 বিশ্বকাপে পরপর ব্যাক টু ব্যাক দুটো 4 মেরে সেলিব্রেট করেছে। এমন অনেক আসলে উদাহরণ রয়েছে। বাংলাদেশ দল যখন খুব দ্রুত ওয়েস্ট ইন্ডিজের 7টা উইকেট তুলে নিয়েছে, তখন বোধহয় বাংলাদেশ দল একটু বেশি গাছাড়া ভাব ছিল এবং সেই সুযোগটাই নিয়েছেন ক্যারিবিয়ান কাপ্তান সেই হোপ, এবং তিনি ম্যাচটা যেভাবে একা হাতে তুলে বের করে ফেলেছেন এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেটাই আমরা দেখেছি। সেই হোপ যেখানে পেরেছেন মেহেদী হাসান মিরাজ, সেখানে ব্যর্থ হয়েছেন। 2027 বিশ্বকাপের আগে এখনও যেহেতু প্রায় 2 বছরের মতো সময় রয়েছে, শেষ পর্যন্ত মিরাজই বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক থাকবেন কিনা, কারণ তার অধীনে আমরা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দেখেছি বাংলাদেশ দল ওয়ানডেতে 3-0 হোয়াইট ওয়াশ হয়েছে। যদিও তার আগে টি-20তে বাংলাদেশ দল 3-0 কিন্তু তারা হোয়াইট ওয়াশ করেছিল আফগানদের। সব কিছু মিলিয়ে আসলে শেষ পর্যন্ত মিরাজ থাকবেন কিনা, যদিও বোর্ডের হাতে খুব একটা অপশন নেই। নাজমুল হোসেন শান্ত, যিনি কিনা ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, তাকে আবারও ক্যাপ্টেন করা হবে কিনা, তিনি সেটা রাজি হবেন কিনা, সেটাও বড় প্রশ্ন। তার চাইতেও বড় বোধহয় একটা স্বস্তির বিষয় রয়েছে, লিটন কুমার দাস, ফুলফিট লিটন কুমার দাস আবারও ফিল্ডে ক্যাপ্টেন হবে কিনা। নিশ্চয়ই বোর্ড এই বিষয়টি বিবেচনায় নেবে। সব কিছু মিলিয়ে মামুন, তৃতীয় ওয়ানডেতে আসলে আপনার কি মনে হয় বাংলাদেশ দল এমন উইকেটে খেলবে নাকি উইকেট একটু ভালো করবে? একটু সঙ্গে যোগ করতে চাই আকলিলের কথা, আপনি একটু বলছিলেন প্রেস কনফারেন্সে তিনি বাংলাদেশের উইকেট নিয়ে কেমন তাচ্ছিল্য করেছেন। একটা উদাহরণ দিচ্ছি, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই উইকেটটা আপনি আসলে কেমন দেখেছেন, তখন সে বলেছেন প্রথম ম্যাচের উইকেট এতটাই কালো, আমার মনে হয়েছে আমার টিভিতে সমস্যা, মানে সর্বোচ্চ একেবারে যতটা মজা করা যায়। আপনার কি মনে হয় তৃতীয় ওয়ানডের উইকেটটা কেমন হবে? বাংলাদেশ আসলে উইন্ডিজের জন্য একটা ফাঁদ পেতেছিল, কালো উইকেট তৈরি করেছিল, স্পিনিং উইকেট তৈরি করেছিল, সেই ফাঁদে বাংলাদেশ দল নিজেই আটকা পড়েছে। বাংলাদেশ দল হয়তো বা এখান থেকে একটু শিক্ষা নেবে। তৃতীয় ওয়ানডেতে আসলে বাংলাদেশের হারানোর কিছু নেই। বাংলাদেশ যদি ম্যাচটা হেরেও যায় তাহলেও বাংলাদেশের আসলে কিছু আসবে যাবে না, কারণ আপনি র্যাঙ্কিং উন্নতি করার সুযোগটা হারিয়ে ফেলেছেন। যদি আপনি জেতেন, সিরিজটা জিতবেন, মোমেন্টামটা পাবেন, কিন্তু র্যাঙ্কিংয়ে এক ধাপ ওঠার বাংলাদেশের যে চিন্তা ছিল এই সিরিজ থেকে ধবল ধোলাই করে, সেই জায়গাটা আপনি হারিয়ে ফেলেছেন। বাংলাদেশের নিশ্চিতভাবেই তৃতীয় ওয়ানডেতে একটু হলেও বেটার উইকেটে খেলা উচিত। ক্রিকেটারদেরকে একটু সেই সাহসটা দেওয়া উচিত যে তোমরা টু উইকেটে খেলো, টু উইকেটে হারলেও অভ্যস্ত হও টু উইকেটের সাথে। পরবর্তীতে বাংলাদেশের মিরপুরে, সিলেটে, চট্টগ্রামে আরও অনেক সিরিজ রয়েছে। যেটা বলছিলাম যে 2027-এর কথা বলছি, আমরা এখন থেকে 2027 বিশ্বকাপে জায়গা করে নিতে পারবো কিনা সরাসরি, সেটা নিয়ে চিন্তা করছি। বাংলাদেশের আরও অন্তত 22টা ওয়ানডে আছে, সেই 22টা ওয়ানডেতে আপনি সবগুলোই আসলে এরকম উইকেটে খেলতে পারবেন না। আপনাকে টু উইকেটে খেলতে হবে। আপনি ভারতের বিপক্ষে এরকম উইকেটে খেলে আপনি আরও বেশি বিপদে পড়বেন, কারণ তারা স্পিনে আরও ভালো খেলে। তো সেই জায়গায় বাংলাদেশকে আসলে অভ্যস্ত হতে হবে টু উইকেটের সাথে। এর বিকল্প আসলে কিছু নেই। বাংলাদেশ দল সেই চিন্তা থেকে আশা করি যে তৃতীয় ওয়ানডেতে এর থেকে একটু ভালো উইকেট তৈরি করবে। রিমন, নিশ্চয়ই সহকর্মী মামুন রশিদ যেমনটা আসলে বলছিলেন, হারানোর কিছু নেই, নিশ্চয়ই পাওয়ার অনেক কিছুই রয়েছে। বছরের শেষ ওয়ানডেতে বাংলাদেশ দল একদিন বাদেই মাঠে নামবে এবং সেই ম্যাচটা যদি জিততে পারে, অন্তত পাওয়ার অনেক কিছুই আছে ভাই। হারানোর কিছু আছে কি নেই সেই তর্কে যাচ্ছি না, পাওয়ার অনেক কিছুই আছে। রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের, তখন শেষ ম্যাচটা জিতলে রেটিং পয়েন্ট হবে 76, এবং তার চাইতে বড় বিষয় বছরের শেষ ওয়ানডে, কারণ এরপরে আর চলতি বছর বাংলাদেশের আর কোনো ওয়ানডে নেই এবং লম্বা একটা সময় কিন্তু ওয়ানডে থেকে বাংলাদেশ দল বিরতিতে যাবে, কারণ এরপরে আয়ারল্যান্ড আসবে, সেখানে টেস্ট ম্যাচ রয়েছে, টি-20 ম্যাচ রয়েছে, ওয়ানডে নেই। এরপরে সব ঠিক থাকলে হয়তো বা ডিসেম্বরের শেষ সপ্তাহে বিপিএল শুরু হবে। বিপিএলের পরে 2026 আমরা জানি যে টি-20 বিশ্বকাপ রয়েছে, সেই বিশ্বকাপের হয়তো প্রস্তুতি বা ব্যস্ততা শুরু হয়ে যাবে এবং আগামী বছরের ক্যালেন্ডারে উল্লেখযোগ্য সংখ্যক টেস্ট ম্যাচ রয়েছে। বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে যাবে, ভারতের সঙ্গে বাংলাদেশের হোম সিরিজ রয়েছে যেখানে ওয়ানডে এবং টি-20 হবে। সব মিলিয়ে বছরের শেষ ম্যাচটা বাংলাদেশ জিততে চায়, অন্তত এই হার থেকে বাংলাদেশ শিক্ষা নেবে এমনটা প্রত্যাশা তো করাই চাই। নিশ্চিতভাবে। রিমন, আমরা বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা বলছি, আপনার কাছে একটু জানতে চাইবো রিশাদ আজকে যে ক্যামিওটা খেলেছেন, এবং আমরা ম্যাচের আগেও বলছিলাম রিশাদের মধ্যে অলরাউন্ডিং সেই সম্ভাবনা আছে। রিশাদকে কি আরেকটু ব্যাটিংয়ের সুযোগ দেওয়া যায় কিনা? না, আমি ব্যক্তিগতভাবে মনে করি রিশাদ যেই পজিশনে রয়েছেন সে তার পারফেক্ট পজিশনে খেলছেন, কারণ রিশাদ প্রতিদিন আপনাকে রান করে দিবেন। হ্যাঁ, দুটো ম্যাচে সে রান করেছে, 13 বলে যদি ভুল না করি 26 করেছে, আজকে ম্যাচে 14 বলে সে 39 রান করেছে যদি ভুল না হয় আমার। রিশাদ
যেই পজিশনে এই পজিশনে আসলে 24টা বল তিনি যখন নেমেছিলেন, রিশাদ আসলে যে ধরনের ব্যাটসম্যান, তিনি ধরে খেলার ব্যাটসম্যান নয়। শেষের দিকে আসলে রিশাদের পজিশন ঠিক রয়েছে, কারণ নুরুল, আমরাই তো আসলে সমালোচনা করি। আর যখন নাসুম আহমেদকে নুরুল হাসান সোহান কিংবা রিশাদের আগে নামানো হয়েছে, সেটা নিয়ে আমরাই সমালোচনা করেছি। আমার মনে হয় রিশাদ তার পারফেক্ট পজিশনে রয়েছে। রিশাদ নিশ্চয়ই প্রতিদিন ভালো খেলবেন না, তবে বাংলাদেশ দলকে ভালো যে খেলতেই হবে। 1997 সালে সেই আইসিসি ট্রফির পরে আর কিন্তু বাংলাদেশ দল কোনো বিশ্বকাপের ম্যাচে বাছাই পর্ব খেলতে হয়নি। যেখানে বাছাই পর্ব খেলতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, বাছাই পর্ব খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে, যারা কিনা 96 বিশ্ব চ্যাম্পিয়ন, বাংলাদেশকে খেলতে হয়নি। আমরা এবারও প্রত্যাশা করছি বাংলাদেশকে খেলতে হবে না। এখন অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে, অনেকগুলো সিরিজ বাকি রয়েছে। নিশ্চয়ই ভুল থেকেই তো আসলে শেখে, এবং পরাজয় তো আসলে নতুন দিনের দিশা দেয়। নিশ্চয়ই বাংলাদেশ দল শিখবে এবং পরের এবং শেষ ম্যাচটায় ঘুরে দাঁড়াবে, অন্তত 76 রেটিং পয়েন্ট নিয়ে বছরটা শেষ করবে, অন্তত এর নিচে নামবে না। নিশ্চয়ই বাংলাদেশ দল উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটা জিতে সিরিজ নিশ্চিত করবে। দর্শকদেরকে অন্তত এইটুকু আশা দিয়ে বছরটা শেষ করবে যে আমরা কামব্যাক করতে জানি, আমরা কামব্যাক করছি, নতুন বছরে নতুন রূপে আমরা আবারও ফিরবো, দর্শকদের মুখে হাসি ফোটাবো। সেই পর্যন্তই অপেক্ষা। মিরাজের দল উইন্ডিজকে হারিয়ে সিরিজটা জিততে পারে কিনা, নতুন দিনের বার্তা দিতে পারে কিনা, ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে পারে কিনা, সেই পর্যন্ত নিশ্চয়ই থাকবে সবার অপেক্ষা।